ভারতীয় শেয়ার বাজার বিগত কয়েকদিন ধরে পড়েই চলেছে। আর এই সময় বেশিরভাগ মানুষের মনে একটাই প্রশ্ন, যে এখন আমাদের কি করা উচিত। এসআইপি কন্টিনিউ করা উচিত, এসআইপি বন্ধ করা উচিত, নাকি এই সময় আমাদের লামসাম করা উচিত। আর যে সমস্ত মানুষরা ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করে বসে আছেন, তাদের মনের মধ্যে অন্য প্রশ্ন, যে এখন আমরা আমাদের স্টকগুলি হোল্ড করব, নাকি আমাদের স্টকগুলি সেল করে দেব। আপনার মনের মধ্যেও যদি এই সমস্ত প্রশ্নগুলি এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবে। কেননা এই ভিডিওতে আমি বলবো এই মার্কেট সিচুয়েশন অনুযায়ী আপনার এখন কি করা উচিত, এবং আমি নিজে এই মার্কেটে কি করছি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙি, যে মার্কেট পড়ছে মানেই সমস্ত কিছু শেষ। অনেক মানুষই মনে করে যে মার্কেট পড়ছে মানে ভারতবর্ষের ইকোনমি শেষ, আমাদের ভারতবর্ষে যতগুলি কোম্পানি রয়েছে সব কোম্পানিগুলিই খারাপ, এবং আমরা যে টাকাগুলি ইনভেস্ট করে দিয়ে বসে আছি আমাদের সমস্ত টাকাই ডুবে যাবে এই সময়। কিন্তু এর মধ্যে কোনোটিই সত্যি নয়। মার্কেট পড়ছে মানেই ইন্ডিয়ার ইকোনমি শেষ নয়, মার্কেট পড়ছে মানেই ভারতবর্ষের সমস্ত কোম্পানিগুলি খারাপ নয়, আর মার্কেট পড়ছে মানেই যে আপনার সমস্ত টাকা ডুবে যাবে এটিও কিন্তু সত্যি নয়। মার্কেট পড়ে বেশ কয়েকটা কারণে, যেমন ফিয়ার বা ভয়, প্রফিট বুকিং এবং গ্লোবাল নিউজ। আর বর্তমানে কিন্তু এই সমস্ত কারণগুলির জন্যই ভারতীয় মার্কেট একটু একটু করে ডাউন হচ্ছে। প্রথম কারণ প্রফিট বুকিং। আপনি যদি মানি কন্ট্রোলে গিয়ে এফআইআইস এবং ডিআইআইস এর বাই অ্যান্ড সেল এই ডাটাটি চেক করেন, তাহলে খুব সহজেই দেখতে পাবেন যে বিগত এক সপ্তাহ ধরে কিংবা 10 দিন ধরে প্রত্যেক দিন এফআইআইস এবং ডিআইআইস দুজনেই কিন্তু যতটা পরিমাণ মাল কিনছে তার থেকে কিন্তু বেশি মাল বিক্রি করছে। এই ডাটা সরাসরি ইন্ডিকেট করছে যে এফআইআইস এবং ডিআইআইস কিন্তু এই সময় প্রফিট বুকিং এর দিকে একটু বেশি করে নজর দিয়েছে। আর যখনই এফআইআইস এবং ডিআইআইস এরকম করে, তখনই কিন্তু বাজারে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই রেশিও অনেকটাই উপর নিচে হয়ে যায়। অর্থাৎ মার্কেটে মালের সাপ্লাই বেশি আছে, কিন্তু সেইগুলির ডিমান্ড মার্কেটে নেই, সেইগুলি কেনার জন্য ক্রেতা বর্তমানে নেই, যার ফলে মার্কেট কিন্তু একটু রিয়্যাক্ট করছে। দ্বিতীয় কারণ ফিয়ার বা ভয়। 2025 সালে আমরা এতগুলি যুদ্ধ দেখার পর 2026 সালে যখন এসে আমরা ভাবলাম যে এই বছরটা হয়তো শান্তিতেই আমাদের কাটবে, কিন্তু 2026-এর শুরুতেই আমেরিকা ভিয়েতনামে আক্রমণ করে বসলো, যেটা আমরা সকলেই জানি। এখন আবার নাকি শুনতে পাচ্ছি আমেরিকা আবার গ্রিনল্যান্ড দখল করবে। আবার উল্টো দিকে ইরানে এখন কীরকম উত্তেজনা চলছে সেটা আমরা সকলেই জানি। কিছুদিন পর হয়তো আমাদের কাছে আবার একটা নিউজ আসবে যে ইরানেও আবার সরকার বদল হয়ে গিয়েছে, ঠিক যেমন নেপালে হয়েছে, ঠিক যেমন শ্রীলঙ্কাতে হয়েছে, ঠিক যেমন পাকিস্তানে হয়েছে, ঠিক যেমন বাংলাদেশে হয়েছে, সেরকম কিন্তু ইরানেও হতে পারে। যার ফলে কি হচ্ছে, পুরো বিশ্ব বাজারেই কিন্তু এখন একটা ভয়ের মহল সৃষ্টি হয়ে রয়েছে। আর এই ভয়টাই কিন্তু মার্কেটেও দেখতে পাওয়া যাচ্ছে, যার ফলে মার্কেটও কিন্তু একটু আপ ডাউন করছে। 3 নম্বর কারণ গ্লোবাল নিউজ। ডোনাল্ড ট্রাম্প যেদিন থেকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, তারপর থেকেই কিন্তু একটার পর একটা শকিং নিউজ আসতেই থাকছে। আজকে সিজফায়ার, কালকে কোনো একটা দেশ ব্যান, পরশু দিনে অন্য একটা দেশের উপর অ্যাটাক, তারপর আবার ট্যারিফ। আজকে এই দেশকে বলছে তোমাকে ওই দেশ থেকে তেল কেনা চলবে না, কালকে ওই দেশকে বলছে তোমাকে ওই দেশকে তেল বিক্রি করা চলবে না। আর বর্তমানে যেই নিউজটি এই সমস্ত আগুনের ওপর বেশি করে ঘি ঢেলেছে, সেটি হলো 500% ট্যারিফ ইন্ডিয়ার ওপর। আশা করি আপনারা সকলেই জানেন যে এই নিউজটি মার্কেটে এখন চলে এসেছে। উনি নাকি ভারতীয় সমস্ত প্রোডাক্টের ওপর 500% ট্যারিফ চাপিয়ে দেবে, যার ফলে কি হবে, ভারতবর্ষের যে সমস্ত প্রোডাক্ট আমেরিকাতে যায়, আমেরিকাতে গিয়ে বিক্রি হয়, সেই সমস্ত প্রোডাক্টের দাম অনেকটাই বেড়ে যাবে, যার ফলে হয়তো আমেরিকার সাধারণ মানুষজন আমাদের দেশের প্রোডাক্ট, আমাদের দেশের সার্ভিস কোনোটাই হয়তো ইউজ করবে না, যার ফলে আমাদের দেশে ডলার অনেক কম আসবে, এবং অবভিয়াসলি আমাদের দেশের ইকোনমিতেও কিন্তু একটা ভালো রকম এফেক্ট করবে এই জিনিসটা। আর এই সমস্ত কারণের জন্যই বর্তমানে ভারতীয় শেয়ার মার্কেটে একটু আপ ডাউন দেখতে পাওয়া যাচ্ছে। এই 3টি কারণ ছাড়াও বর্তমানে আরও একটি কারণ রয়েছে ভারতীয় শেয়ার বাজার পড়ার জন্য, সেটি হলো বাজেট। হ্যাঁ, আর কিছুদিন পরেই আমাদের
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি বাজেট পেশ করবেন। আর ওনার বাজেট পেশ করা মানেই কিন্তু একটা হেডলাইন কিংবা একটা ব্রেকিং নিউজ। কোন সেক্টরে কোন কোম্পানির উপর ট্যাক্স বাড়াবেন, কোন সেক্টরে কোন কোম্পানির উপর ট্যাক্স কমাবেন, এটা উনি ছাড়া কেউ জানে না। যার ফলে কি হচ্ছে, যত ইনভেস্টর রয়েছে সবাই কিন্তু এখন একটু সেফলি ভাবে প্লে করতে চাইছে। এই সময় তারা একটু ওয়েট অ্যান্ড ওয়াচ এই রুলটা ফলো করছে। আগে বাজেট আসুক, আগে আমরা দেখি মার্কেটের কি সিচুয়েশন, সেই মতো আমরা ইনভেস্ট করব। যার কারণে কি হচ্ছে, মার্কেটে যে পয়সার একটা ইনফ্লো সেটা কিন্তু আসছে না। আর এই কারণেই কিন্তু ভারতীয় স্টক মার্কেট একটু বেশি রিয়্যাক্ট করছে। এবার আসি আসল প্রশ্নে, আপনি এই সময় এসআইপি বন্ধ করবেন, এসআইপি কন্টিনিউ করবেন, নাকি লামসাম করবেন? কেননা মার্কেট ডাউন মানে সবাই কিন্তু কনফিউজ। এই সময় কেউ বলছে এসআইপি বন্ধ করে দাও, আবার কেউ বলছে এই সময় লামসাম করো। কিন্তু সত্যি কথা বলতে গেলে সকলের জন্য কিন্তু সেম রুল কখনোই কাজ করে না। এসআইপি মানে প্রত্যেক মাসে অল্প অল্প করে ইনভেস্ট। আর মার্কেট পড়ার সময় আপনি যদি এসআইপি করেন তাহলে কি হবে, আপনি অনেক কম দামে ইউনিট কিনতে পারবেন, আপনার এভারেজ বাইং প্রাইস অনেকটাই কমে আসবে এবং আপনার রিস্ক অনেকটাই কমে যাবে। আর এটাই কিন্তু ভবিষ্যতে গিয়ে লং রানে গিয়ে আপনাকে একটা বড় ওয়েলথ বানাতে সাহায্য করবে। তাই এই সময় যেই সমস্ত মানুষরা এসআইপি বন্ধ করবেন তারা কিন্তু নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারবেন। লামসাম মানে কি, একবারে একটা বড় অ্যামাউন্ট একসাথে ইনভেস্ট। আর মার্কেট পড়ার সময় আপনি যদি লামসাম করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো প্রফিটও পেতে পারেন, আবার কিন্তু আপনি একটা বড় ক্ষতিরও সম্মুখীন হতে পারেন। কেননা আপনি জানেন না মার্কেটের বটম লাইন কোথায়, আপনি জানেন না মার্কেট এইখান থেকে আরো কতটা পড়বে। হয়তো দেখা গেল আপনি আজকে একটা বড় অ্যামাউন্ট লামসাম করে দিলেন, আর কালকে কিংবা পরশুদিন গিয়ে মার্কেট ওইখান থেকেও আবার 10% কিংবা 15% আরও ডাউন চলে গেল। তখন কি হবে, আপনার মাইন্ডের মধ্যে একটা মেন্টালি চাপ বাড়বে এবং হতেও পারে আপনি প্যানিক করলেন, প্যানিক করে গিয়ে প্যানিক সেলিং করে দিলেন। দেখুন, আমি যদি সহজভাবে এবং অনেস্টভাবে বলতে চাই তাহলে বলবো, আপনি যদি নতুন ইনভেস্টর হন, মার্কেটকে এখনো সঠিকভাবে বুঝতে না শিখে থাকেন এবং আপনি যদি এই প্রথমবার ইনভেস্ট করতে এসে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এসআইপি সব থেকে বেস্ট। মন দিয়ে শুনুন, আপনার জন্য এসআইপি সব থেকে বেস্ট। কারণ এসআইপি করলে টেনশন কম এবং ইনভেস্টিং করার আপনার একটা ডিসিপ্লিন তৈরি হবে। তাই আপনার বন্ধু কি করছে, আপনার পাশে বাড়ির দাদা কি করছে, আপনার মামা কি করছে, এসব কথা না দেখে না শুনে না ভেবে, কে লামসাম করলো, কে বিক্রি করলো, কে বন্ধ করলো, এইসব কথা না ভেবে আপনি চুপচাপ নিজের এসআইপি কন্টিনিউ করে যান। এসব নিয়ে ভাবার আপনার কোনো দরকার নেই। আর আপনি যদি একজন অভিজ্ঞ ইনভেস্টর হন, মার্কেটে 2 থেকে 5 বছর আপনি কাটিয়ে থাকেন, মার্কেটের সাইকেল, মার্কেটের ওঠাপড়া যদি আপনার সহ্য হয়ে থাকে, আপনি সবকিছু যদি বুঝতে পারেন এবং আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে ফ্রি ক্যাশ পড়ে থাকে, মন দিয়ে শুনুন, পর্যাপ্ত পরিমাণে আপনার হাতে যদি ফ্রি ক্যাশ পড়ে থাকে তাহলে আপনি চাইলে কিছু পরিমাণ অ্যামাউন্ট লামসাম করার কথা ভাবলেও ভাবতে পারেন। তবে একবারে পুরো অ্যামাউন্ট ইনভেস্ট না করে স্টেপ বাই স্টেপ পার্ট ওয়াইজ আপনি লামসাম করতে পারেন। যেমন 3 থেকে 6 বার ভাগ করে। হয়তো আপনার কাছে 50,000 টাকা রয়েছে এবং আপনি চাইছেন সেই অ্যামাউন্টটা লামসাম করতে, তাহলে আপনার উদ্দেশ্যে বলবো ওই 50,000 টাকাকে 3 ভাগে ভাগ করুন কিংবা 5 ভাগে ভাগ করুন। 5 ভাগে ভাগ করে 5 বার ধরে লামসাম করুন। একবারে 50,000 টাকা লামসাম না করে দিয়ে 5 বারে 10 করে ভাগ করুন। এখন মার্কেট যেই জায়গায় রয়েছে আপনি চাইলে এই সময় 1 ভাগ ইনভেস্ট করুন। এখান থেকে মার্কেট যদি আবার 5% পড়ে যায় তখন একটা ভাগ করবেন, সেইখান থেকে আবার যদি 5% পড়ে যায় তখন একটা ভাগ করবেন। আর যদি মার্কেট এখান থেকে না পড়ে যায় তো এসআইপি কন্টিনিউ করুন। আপনাকে এখনই যে সমস্ত টাকা ইনভেস্ট করতে হবে তার তো কোনো মানে নেই। আজ বাদে কাল, কাল নয় পরশু, এখান থেকে 6 মাস পরে গিয়েও মার্কেট পড়তে পারে, এখান থেকে 1 বছর পরে গিয়েও মার্কেট পড়তে পারে, তখন করবেন। কিন্তু এখন বর্তমানে পুরো টাকা একসঙ্গে লামসাম করার কোনো প্রয়োজনীয়তা নেই। এরপর সেই সমস্ত মানুষদের নিয়ে একটু বলি যারা
ডাইরেক্ট কোম্পানির শেয়ার কিনে নিয়ে বসে রয়েছেন, তারা এখন কি করবেন? দেখুন, আপনি নিজে যদি কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সেই কোম্পানির শেয়ার কিনে থাকেন বা সেই কোম্পানির বিজনেস মডেল খুব ভালোভাবে বুঝে তারপর যদি আপনি সেই কোম্পানি কিনে থাকেন এবং সেই কোম্পানি সত্যি সত্যি যদি ফান্ডামেন্টালি স্ট্রং হয়, সেই কোম্পানির বিজনেসে যদি দম থাকে, সেই কোম্পানির প্রোডাক্টের চাহিদা যদি মার্কেটে থাকে এবং সেই কোম্পানি যদি প্রত্যেক বছর ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করে থাকে, তাহলে কিন্তু আপনি সেই কোম্পানিকে হোল্ড করে রাখতেই পারেন। এবং সেই কোম্পানির শেয়ার যদি আপনার বাইং প্রাইস থেকে 20% কিংবা 25% আরও ডাউন চলে গিয়ে থাকে, আপনি চাইলে কিন্তু আরও বেশ কিছু শেয়ার কিনে রাখতে পারেন, যার ফলে কি হবে, আপনার বাইং প্রাইস অনেকটাই কিন্তু অ্যাভারেজ হয়ে যাবে। অ্যাজ ফিউচার আপনার কাছে কিন্তু একটা বেশি পরিমাণ রিটার্ন আসার সম্ভাবনাটা বেড়ে যাবে। কিন্তু আপনি যদি নিজে ফান্ডামেন্টাল অ্যানালিসিস না করে, সেই কোম্পানির বিজনেস মডেল না বুঝে, অন্য কারো কথা শুনে সেই কোম্পানির শেয়ার কিনে থাকেন, কিংবা কারো কাছ থেকে টিপ নিয়ে সেই কোম্পানির শেয়ার কিনে থাকেন, কিংবা আমার মতো কোনো সাধারণ মানুষের কাছ থেকে কোনো কোম্পানির নাম শুনে সেই কোম্পানির শেয়ার কিনে থাকেন, সেই কোম্পানি যদি ফান্ডামেন্টাল স্ট্রং না হয়, সেই কোম্পানির বিজনেসে যদি দম না থাকে, তাহলে কিন্তু আপনি নির্দ্বিধায় সেই কোম্পানি থেকে বেরিয়ে আসতে পারেন। কেননা সেই কোম্পানি আজ না হয় কাল আপনাকে একটা বড় পরিমাণ লসের সামনে এনে দাঁড় করাবেই করাবে। আর দেখুন কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয়, কিভাবে কোনো কোম্পানির বিজনেস মডেল বুঝতে হয়, কিভাবে কোনো কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো চেক করতে হয়, কিভাবে কোনো কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়তে হয়, এইসব যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করুন ইনভেস্ট। তাহলে আমি পরবর্তীকালে কিন্তু এই টপিক নিয়ে একটা সহজ সরলভাবে ভিডিও বানিয়ে আপনাদেরকে এগুলি শেখাবো। এরপর বলি আমি নিজে এই বর্তমান মার্কেট সিচুয়েশন অনুযায়ী কি করছি। দেখুন, আপনারা অনেকেই জানেন যে আমি এসআইপিও করি, আবার আমি কিন্তু ডাইরেক্ট কোম্পানির শেয়ারও পারচেস করি। আমার কাছে একটা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রয়েছে, আমার কাছে কিন্তু আবার একটা নিজের ডাইরেক্ট শেয়ারের পোর্টফোলিও রয়েছে। তো বর্তমানে আমি আমার এসআইপি কন্টিনিউ করছি। আগে যেই অ্যামাউন্টের এসআইপি আমি করতাম, অর্থাৎ প্রত্যেক মাসে আমি কিন্তু সেই 30,000 টাকার এসআইপি কন্টিনিউ করছি। এই সময় আমি কিন্তু কোনো রকম অ্যামাউন্ট মার্কেটে লামসাম করছি না। এখান থেকে মার্কেট যদি আরও 10% কিংবা 15% পড়ে, তখন গিয়ে আমি কিন্তু লামসামের কথা ভাববো। কিন্তু এখন আমি একটা টাকাও লামসাম করছি না। তবে হ্যাঁ, আমার শেয়ারের পোর্টফোলিওর কিন্তু কয়েকটা কোম্পানি দেখতে পাচ্ছি 10 থেকে 15% ডাউন চলে গিয়েছে, যেগুলো কিন্তু ফান্ডামেন্টালি ভীষণ স্ট্রং। যে কোম্পানিগুলি কিন্তু আমাকে আজ না হয় কাল একটা ভালো প্রফিট এনে দেবেই দেবে। তো সেই কোম্পানিগুলি কিন্তু যদি আরও 5% কিংবা 7% পড়ে গিয়ে থাকে, তো সেই সময় আমি কিন্তু সেই কোম্পানিগুলি আবার পারচেস করব, অর্থাৎ কিছু শেয়ার আমি আবার কিনবো। তো যখন কিনবো তখন অবশ্যই আপনাদেরকে বলবো এবং আপনাদের সাথে সমস্ত কথা শেয়ার করব। কিন্তু বর্তমানে আমি কিছুই করছি না, চুপচাপ বসে মার্কেট দেখছি। যাই হোক, ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরও একটি কথা বলি। দেখুন, এসআইপি মানে কিন্তু ডিসিপ্লিন, আর মার্কেট পড়ছে মানে কিন্তু সেটা একটা অপরচুনিটি। মার্কেট পড়ছে মানেই কিন্তু ভয় নয়। ভয় তখনই পাবেন যখন আপনি কোনো রকম নলেজ ছাড়া কোনো রকম ডিসিশন নেবেন, তার আগে কিন্তু একদম ভয় নয়। যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং।